লিস্টের মধ্যে থাকেন, আপনাকে স্নাইপার দিয়েও মেরে ফেলতে পারে, এটা আমরা এখন বুঝি। আমাদের শিক্ষার্থীরা মার খেলো, কিন্তু আমরা শিক্ষক হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছি না। সবাই একরকম না, এই কণ্ঠ রোধ করা যে সংস্কৃতি সবাইকে দমিয়ে রাখা আসলে যায় না। আমি আমার শিক্ষার্থীদের জন্য যে ন্যায্য এবং একটা উন্মুক্ত শিক্ষার পরিবেশ, সেই জায়গায় আমি সক্রিয় থাকব। 15 তারিখ রাতেই আসলে খোঁজ করছিলাম যে একটা কিছু করা দরকার, আমার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। 16 তারিখ আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যে আমাদের যারা কলিগ কারা এটার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখে বা কি করা যেতে পারে। সত্যি কথা বলতে 16ই জুলাই আমার সারা রাত ঘুম হয়নি, যে কিছু একটা করতে হবে। আমি চেষ্টা করছিলাম বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলার। পরে আমি 17ই জুলাই সকালবেলা জানতে পারলাম যে আমাদের এখানে একটা শিক্ষকদের সমিতি আছে, যেটাকে আমরা পরিচিত নাম হচ্ছে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক, যে সেই নেটওয়ার্কের পক্ষ থেকে একটা অপরাজেয় বাংলায় প্রতিবাদ সমাবেশ করা হবে। তো আমি শোনা মাত্রই, আমি আসলে বাজারে ছিলাম, শোনা মাত্রই আমি ওইখানে প্রফেসর তানজিম উনি এটার নেতৃত্বে ছিলেন, ওনার সাথে আমি ওনাকে ফোন দিই। উনি তখন আমাকে বলেন যে আমরা অপরাজয় বাংলায় দাঁড়াচ্ছি, তুমি চলে আসো। এবং এক ধরনের আমি মনে হয় যে মুক্তি পেলাম আর কি, যেটা প্রতিবাদ করার একটা জায়গা পেলাম। কারণ তার আগে যেটা হচ্ছিল যে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে বারবারই যোগাযোগ করছিল যে স্যার আপনারা কিছু বলছেন না, এটা একটা ন্যায্য আন্দোলন, এই আন্দোলনে আমরা কীভাবে যুক্ত হতে পারি, সেই বিষয়গুলো বারবার আমাদের কানে আসছিল। আর আরেকটা হচ্ছে যে একটা বিবেকেরও দংশন ছিল, যে আমরা এত বড় একটা আন্দোলন হচ্ছে কিন্তু আমাদের শিক্ষার্থীরা মার খেলো, কিন্তু আমরা শিক্ষক হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছি না। সবাই একরকম না, এই কণ্ঠ রোধ করা যে সংস্কৃতি সবাইকে দমিয়ে রাখা আসলে যায় না। আর একটি জিনিস ছিল যে যখন আমরা কয়েকজন শিক্ষক দাঁড়ালাম ওই দিন, এবং তখন আমরা যখন এখানে জড়ো হচ্ছি তখন সংবাদ পেলাম যে ওই শাহবাগ থানায় 2জন শিক্ষার্থীকে আটকিয়ে রাখা হয়েছে এবং জোর করে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন সব শিক্ষকরা ওখানে যান, তাদের সঙ্গে আমিও যোগ দিই। ওখান থেকে ফিরে আসার পরে আমরা অপরাজেয় বাংলায় একটি প্রতিবাদ সমাবেশ করি। প্রতিবাদ সমাবেশের শেষে আসলে কয়েকজন শিক্ষার্থী এসে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা এসে আমাদেরকে অনুরোধ করেন যে আজকে রাতে বিশ্ববিদ্যালয় তখন বন্ধ ঘোষণা করা হলো এবং বলা হলো যে আজকে রাতে এই হলগুলো ভ্যাকেট করা হবে এবং শিক্ষার্থী যদি ভ্যাকেট না করে তাহলে জোরপূর্বক হয়তো বা তাদের হল থেকে বের করে দেওয়া হবে। তখন কয়েকজন শিক্ষার্থী এসে, আমরা ওখানে প্রোগ্রামটা শেষের দিকে আসলে অপেক্ষা করছিলাম, তখন আমাদের কাছে এসে অনুরোধ জানায় যে ভিসিকে অনুরোধ করার জন্য। সে মোতাবেক আমরা ভাইস চ্যান্সেলরের বাসায় যাই, কিন্তু এবং একটু ঢুকতে অসুবিধা হয়, পুলিশের বাধার মুখে আমরা পড়ি। পরবর্তীতে আমরা ভিতরে গিয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু উনি অপারগতা প্রকাশ করেন অথবা উনি ছিলেন না, দুটোই হয়তোবা, কোনটা সঠিক আসলে আমরা জানি না। পরবর্তীতে প্রক্টর আমাদের সঙ্গে কথা বলেন, এবার আমরা জোর দাবি জানাই যে হলগুলোকে যেন এভাবে ভ্যাকেট করা না হয় এবং ছাত্রছাত্রীদেরকে বের করে দিয়ে একটা আন্দোলন দমানো সঠিক নয়, তাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা ক্ষুণ্ণ করা ঠিক না। এবং সর্বোপরি আমরা বলি যে অন্তত কোনোভাবে যেন ফোর্স অ্যাপ্লাই করা না হয় শিক্ষার্থীদের উপরে, এবং তাদের যে মতামত প্রকাশের স্বাধীনতা সেটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা তো এখানে বসে সেটা বুঝি নাই তখনও, রূপরেখাটা দিয়ে দিলাম, একটা ঝামেলা তৈরি হচ্ছে, আচ্ছা আমরা চলে যাচ্ছি। আমি যেহেতু অনেক দূরে থাকি, আমরা একটু আগে বের হয়ে চলে গেলাম। বাসায় যেতে যেতে আমার মনে হচ্ছিল যে আমরা যেটা করলাম বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এই কাজটা একটা ট্রিজন, হাই ট্রিজন, রাষ্ট্রদ্রোহিতা হয়ে যাবে যদি এই সরকার থাকে। এবং এটা 4 তারিখ থেকে এটা খুব পরিষ্কার। ধরেন আগেও আমাদের থ্রেট ছিল, আমাদেরকে মানে আটকাতে চেয়েছে, নানান কিছু করেছে, শিক্ষকদেরকে লাঞ্ছনা করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এগুলো তো একটা থ্রেট, কিন্তু এগুলোর তো অত বড় থ্রেট না যে লাইফ, হ্যাঁ লাইফ রিস্কের ব্যাপারটা নাই, কিন্তু ওই রিস্ক তো আছে। ধরেন আপনি যদি মানে লিস্টের মধ্যে থাকেন, আপনাকে স্নাইপার দিয়েও মেরে ফেলতে পারে, এটা আমরা এখন বুঝি, রাইট? তখন এত কিছু মাথায় কাজ করে নাই আসলে, টু বি অনেস্ট। মানে আমাকে যখন মানুষ বলে আপনার অনেক সাহস, আমি না আমি জানি না সাহস কি, মানে আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক, এটা ছাড়া আর কিছু আসলে করার নাই। আমাদের যে ভয় লাগে নাই তা না, আমাদের ভয় লেগেছে। যেমন 4 তারিখ রাতে আমি ডিসাইড করেছি যে আমি পরের দিন, মানে আমরা তো জানতাম 6 তারিখে লং মার্চ হবে, আমরা ভেবেছি যে আচ্ছা 5 তারিখটা একটু ঠান্ডা হয়ে 6 তারিখে যাবো। তারপর হঠাৎ করে দেখি যে 6 তারিখেরটা আগের দিন চলে এসছে। তখন আমি বুঝতেছি যে এটা ইটস অ্যাকচুয়ালি মানে এটা এমন জায়গায় যাচ্ছে যেটা পয়েন্ট অফ নো রিটার্ন। তখন আমাকে বাসা থেকে সবাই বললো যে কোনোভাবেই আর তুমি বাসা থেকে বেরোতে পারবে না, যেহেতু ওই দিন 104 জন মারা গেল। এবং আমি বুঝতে পারছি যে আমার বাবা মা, আমার স্বামী, আমার বাচ্চা সবাই একদম ডেড এগেনস্টে, কোনোভাবে বেরোবো না। আমি আচ্ছা ঠিক আছে বেরোবো না। পরে ওই দিন আমি খুব সকালে ঘুম থেকে উঠি, তো আমি সকালে উঠে আমাদের এক কলিগও কাছেই থাকেন,
আমার মতোই মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমি কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ, এটা কেউ বুঝেন না হয়তো, কিন্তু আমার একটা অসুখের কারণে আমি ঠিকমতো হাঁটতে পারি না সবসময়। তো আমি ওনাকে ফোন দিলাম যে আপনি কি করবেন, তো উনি বললো আমি যাবো। আমি বলছি আপনি যদি যান তাহলে আমিও যাবো। এবং তখন বাসায় আমার বাবা মাকে বললাম যে আমি বাসায় আছি, মানে সত্যি সত্যি বলতে কথা, মিথ্যা কথা বলে আমি বাসা থেকে বেরিয়েছি। আমার মেয়েকে আমি বলিনি এই সামনে যাচ্ছি, বাজারে যাচ্ছি, সব বলে আমি বের হয়ে গেছি। বের হয়ে তখন আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে যে আমি আসলে যাবই। তো ওকে আমি বলেছি যে আমি আজকে যাবই, তুমি আমাকে আটকানোর চেষ্টা করে লাভ নাই। তখন সে আমাদেরকে কিছু দূর গাড়ি করে এগিয়ে দিয়েছে, যতদূর যাওয়া গেছে আর কি। তখন পরে মোহাম্মদপুর পিছন দিয়ে মিরপুর দিয়ে গিয়ে মোহাম্মদপুর পর্যন্ত সে আমাদেরকে দিয়ে গেছে, চলে গেছে। তারপর ওখান থেকে আমরা আবার ভেঙে আমরা নানাভাবে পৌঁছেছি একটা জায়গায় ধানমন্ডিতে। তখন আমাদেরকে খবর দেওয়া হলো যে রাতের বেলা, তখনও সেনাবাহিনীর খবর আমরা পাইনি, তখন আমরা জানি যে তখন মাত্র শহীদ মিনারে গোলাগুলি হয়েছে, যে আসিফের উপর গোলাগুলি হচ্ছে, এগুলো আমরা খবর পাচ্ছি। এবং শুনতে পেলাম যে আগের দিন রাত 2:30টার সময় একটা লিস্ট হয়েছে, সেই লিস্টের কত নাম্বারে আমার নাম, কত নাম্বারে কারণ, এগুলো তখন আলাপ হচ্ছে আর কি, যে এখন তো সব মানে স্নাইপার দিয়ে অ্যাটাক হবে, যেহেতু সমন্বয়কদের উপরও স্নাইপার অ্যাটাক হচ্ছে। তখন আমরা ডিসাইড করলাম যে এখন কী হবে। আমি বললাম যে আমি ভাবছি যে আমি তো এত গুরুত্বপূর্ণ না, কিন্তু সবাই বলতে চাচ্ছে যে না খুব গুরুত্বপূর্ণ। তখন আমরা ভিডিও রেকর্ড করলাম, মানে ভিডিও বার্তা দিলাম যে যদি কেউ চলে যায়, সবাই চলে যায়, তারপরেও যেন আন্দোলন না থামে। এইরকম জায়গায় সব দুই তিনজন আমরা এরকম করলাম। তার মধ্যে আমাদের এক শিক্ষকের বাসায় সমন্বয়কদের একজন কেউ ছিল, সম্ভবত তাকেও একটা করানো হলো। আমাদের শিক্ষার্থীদের সাথে সবসময় আছি। এখন আমাদের কাজের কতগুলো ধরন আছে। আমাদের কাজ, আমি মনে করি যে রাস্তায় না, আমাদের কাজ হচ্ছে যে এই শিক্ষার্থীরা তাদের এই নতুন দেশ গড়ার জন্য যে দক্ষতা লাগবে, যে জ্ঞান লাগবে, সেটা সংগ্রহ করতে তাদেরকে সাহায্য করা। অর্থাৎ আমি আমার ক্লাসে ফেরত যাব, আমি আমার শিক্ষার্থীদের জন্য যে ন্যায্য এবং একটা উন্মুক্ত শিক্ষার পরিবেশ, সেই জায়গায় আমি সক্রিয় থাকব। আমার প্রচুর গবেষণা কাজ করা দরকার, নতুন বাংলাদেশের জন্য আরও অনেক গবেষণা দরকার। সেই গবেষণাটা আমার পেশাগত দায়িত্ব, আমি সেই জায়গা থেকে অবদান রাখতে চাই। এবং অবশ্যই এটার বাইরে, অর্থাৎ আমরাও আমাদের এই ক্লাসরুমের আমাদের গবেষণার কাজের যে পরিসর, তার সাথে সাথে আমরা একই সাথে ওই শিক্ষার্থীদের সাথে দেশ গড়ার কাজেও থাকতে চাই। দেশ গড়ার কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও কিন্তু নজরদারিতে রাখতে হবে, মানে তারা আমাদের শিক্ষার্থী হোক, রাষ্ট্র তো রাষ্ট্র, ফলে রাষ্ট্রকে সবসময় একটা নজরদারির মধ্যে রাখতে হবে। তো আমরা শিক্ষক সমাজ যদি আমরা মনে করি যে আমরা একটু বাকিদের তুলনায় চিন্তা কিংবা গবেষণার কাজে একটু বেশি নিয়োজিত, ফলে ওই জায়গা থেকেই এই রাষ্ট্রকে, এই যারা সিদ্ধান্ত নিচ্ছে, সে যে পক্ষই হোক, তার নাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন হোক অথবা কোনো রাজনৈতিক দল হোক, আমাদের এই রাষ্ট্রকে বরাবর নজরদারির মধ্যে রাখতে হবে। সেই নজরদারির কাজটাতেও আমরা থাকতে চাই, আমরা আছি, এবং অবশ্যই শিক্ষার্থীদের সাথে নিয়েই আমরা সেই কাজটাও করতে চাই।